Hello everyone, this is Aritra from Akhi Educare. তো আজকে আমরা একটা ডিসকাশন সেশন রাখছি একটা ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে। তো ফার্মাসিউটিক্যাল সেক্টর সম্পর্কে তো অনেকেরই একটু ধারণা আছে আশা করি। তো আমরা আজকে দেখে নিই আমাদের অতিথির সাথে আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কি কি অপরচুনিটি আছে, কিরকম ভাবে কি হয় একটু জেনে নেব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো ফ্রেন্ডস, আজকে আমরা পেয়ে গেছি সৈকত ব্যানার্জিকে, যিনি ফার্মাসিউটিক্যাল সেক্টরে আছেন অনেকদিন ধরেই, এবং ওনার সাথে আজকে আমরা একটা ডিসকাশন সেশন করব যে ফার্মাসিউটিক্যাল অর্গানাইজেশন গুলো মূলত কিরকম ভাবে কাজ করে এবং সেখানে আমাদের কি স্কোপ ফিউচারে আমরা দেখতে পাচ্ছি। তো শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সৈকত দা। তো থ্যাংক ইউ। তো ফার্মাসি আমাদের প্রথম কোশ্চেন যেটা, মানে কোশ্চেনে যাওয়ার আগে যেটা বলবো, তোমার যদি একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়ে দাও। ইন্ট্রোডাকশন বলতে আমার নাম সৈকত ব্যানার্জি। আমি দীর্ঘদিন ফার্মাসিউটিক্যাল সেক্টরে রয়েছি। আমার শুরু করেছিলাম আমি 2001 সাল থেকে। 2001 সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। 2001 সালের শেষ দিক থেকে আমি শুরু করেছিলাম একটি ছোট কোম্পানি নিয়ে, মানে একদম লোকালাইজড একটি কোম্পানি নিয়ে। আজকে আমি ইন্টাস ফার্মাসিউটিক্যালসে রয়েছি। এটাও প্রায় 17 বছর হতে চললো। হুগলিতেই কর্মরত আমি, দীর্ঘদিন করছি। তো আমার তো মানে ভালো লাগে বলবো না, কাজ করাটা তো কারোর ক্ষেত্রেই মানে সেই নয়, প্লেজার বলবো না, কিন্তু খুশি আমি করছি এবং সাকসেসফুলি মনে হয় করছি এতদিন। তো এটাই। তো আমরা তাহলে দেরি না করে আমাদের ডিসকাশনে চলে যাই। তো সৈকত দা, আমি যেটা দেখছিলাম আর কি, মানে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা তো ওয়ান অফ দ্য হাইয়েস্ট কন্ট্রিবিউটর টুয়ার্ডস ডেফিনেটলি ডেফিনেটলি তো এটাকে তোমরা কিরকম ভাবে দেখছো, এবং এর দেখো, সাথে মানে যারা কেরিয়ার করতে চাইছে তাদের কতটা স্কোপ? অপরচুনিটি হিউজ। কারণ ফার্মাসিউটিক্যালস কথাটার মধ্যেই মনে হয় এর উত্তরটা রয়েছে। ব্যাপারটা হচ্ছে, যেখানেই ওষুধ সংক্রান্ত কোনো বিষয় আছে সেখানেই অপরচুনিটি মানে এন নাম্বার এনে চলে যায়। কারণ হচ্ছে ওষুধের চাহিদা, ওষুধটা তার বিলাসিতা নয়, এটা নেসেসিটি। তো যখনই এটার কথা আসে তখনই জানবে ফিউচারের দিন দিন বাড়তেই থাকবে, এর কমার কোনো চান্স নেই, বাড়তেই থাকবে। নতুন নতুন মলিকিউল রেগুলার বেসিস আসছে, প্রত্যেক কোম্পানি আর&ডি তারা রিসার্চ করছে, বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আসছে, বিভিন্ন ধরনের ডিজিজ আসছে, তার এগেনস্টে ইয়ে করার মতন ওষুধ আসছে। সুতরাং এটা দিন দিন বাড়তে থাকবে, এটা কমার কোনো লক্ষণ তো নেই। মানে বাড়বে, এটা চলতে থাকবে এবং স্কোপ হিউজ। যারা ইন্টারেস্টেড হবে তাদের ক্ষেত্রে আমি বলবো তো মানে হিউজ স্কোপ। আচ্ছা, হ্যাঁ, ডেফিনেটলি স্কোপ। মানে দুদিক থেকেই চাকরির সুযোগও রয়েছে, মানিটারি বেনিফিটও রয়েছে, সব দিক থেকেই স্কোপ হিউজ রয়েছে। আচ্ছা। তো আমরা নেক্সট প্রশ্ন যেটা করব সৈকতদার কাছে, সৈকত, ফার্মাসিউটিক্যাল অর্গানাইজেশন গুলো মানে রিক্রুটমেন্ট বেসিসে করে বা কেমন করে করে, মানে হ্যাঁ, এটা এইখানে একটু একটা ব্যাপার হচ্ছে, রিক্রুটমেন্ট বলতে ফার্মাসিউটিক্যালস রিক্রুটমেন্টের ৩ টে পার্ট থাকে। তো একটা হচ্ছে সেলস পার্ট, যেখানে রিপ্রেজেন্টেটিভ বা তার ইমিডিয়েট এরা থাকে। একটা হচ্ছে মার্কেটিং পার্ট, মানে যারা হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি গুলো তৈরি করে। হ্যাঁ, যে কি স্ট্র্যাটেজি মার্কেটে গিয়ে এই সেলস টিম ইমপ্লিমেন্ট করবে, এটা একটা পার্ট থাকে। আর একটা থাকে রিসার্চ ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং ইউনিট, এইটা। তো আচ্ছা। ওই তৃতীয় পার্টটা নিয়ে এখন আমি আসছি না, কারণ হুম, ওটা হুম, একটু মানে অনেক ভাস্ট ব্যাপার হয়ে যাবে। তো আমি যে দুটোতে মেন চাহিদা থাকে, মানুষের হুম, জানবার আগ্রহ থাকে, সেটা হচ্ছে সেলস আর এই পার্টটা। আচ্ছা, তো এই ক্ষেত্রে রিক্রুটমেন্ট যেটা হয়, মেন ক্রাইটেরিয়া থাকে। রিক্রুটমেন্ট করার প্রসেসটা খুব সিম্পল। বেসিক্যালি মার্কেট থেকেই ইনফরমেশন নেওয়া হয়। মানে আমি যেহেতু মার্কেটে রয়েছি, আমার থেকে যদি আমার ডিভিশনে বা আমার কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, ছোটখাটো ১টা ২টো ৩টে ৪টে ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, সেই ক্ষেত্রে আমার হেল্প নেওয়া হয় বা আরো যারা আছে তাদেরকে বলা হয় যে এরকম আচ্ছা, কোনো যোগ্য ক্যান্ডিডেট থাকলে পাঠানো হোক বা দেওয়া হোক। তো আচ্ছা, সেটা আমরা করে থাকি। আচ্ছা, এছাড়াও বিভিন্ন সংবাদপত্রেও এর অ্যাড বেরোয়, মানে আচ্ছা, বেরোয়। আর কিছু সংস্থা আছে আপনাদের মতন, যাদের কাছে হয়তো আসে কোম্পানিগুলোর বিভিন্ন ধরনের আসে যে আমরা এত ছেলে নিয়োগ করতে চলেছি, যদি আপনাদের
মানে সাহায্য হিসেবে চাওয়া হয়, তো আচ্ছা। আপনারা এরকম সংস্থারাও মানে এগিয়ে আসুন। রেফারেলের থ্রু দিয়ে অনেকটা রেফারেলের থ্রু অংশই দিয়েও হয়। ডেফিনেটলি তো হয়। ওটা তো আচ্ছা, যখনই কোনো ছোট সংখ্যায় রিক্রুটমেন্ট হচ্ছে তখন বেসিক্যালি সেটা রেফারেলের থ্রু দিয়েই হয়। আচ্ছা, ১ জন, ২ জন, ৪ জন বা নিউ কোনো ডিভিশন লঞ্চ হলো বা অনেক বড় রিক্রুটমেন্ট হলো, সেই ক্ষেত্রে তখন এই মাধ্যমগুলো ইউজ করা হয়। আচ্ছা। তো ফার্মা কোম্পানিগুলোতে যে রিক্রুটমেন্ট গুলো করা হয়, এটা কি কোনো স্পেশালাইজড স্কিলস এর থেকে নাকি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারপর যেহেতু মার্কেটিংটা একটা হুম, ফ্যাক্টর এখানে এমবিএ হুম, 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 স্টুডেন্টস হুম। মানে কি মানে স্কোপ মানে বেসিক কি রকম? ক্রাইটেরিয়া যেটা যারা এই সেলস এ ঢুকছেন আরকি, হুম, তাদের ক্ষেত্রে বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে বিএসসি। আচ্ছা, মানে এতদিন এটাই আ আ ছিল আরকি। আচ্ছা, ইদানিংকালে যেহেতু জায়গাটা অনেক বড় হচ্ছে, ইদানিংকালে বি-ফার্মটাও একটা মানে অলমোস্ট ইয়ের জায়গায় চলে যাচ্ছে। যারা আচ্ছা, করছে তাদের প্রেফারেন্সটা অনেক বেড়ে যাচ্ছে। যারা আচ্ছা, বি-ফার্ম করছে, আচ্ছা, এমবিএ করছে, হুম, এদের প্রেফারেন্সটা অনেক বেড়ে যাচ্ছে। তবে এখনো অবধি আমি যা দেখছি তাতে করে বিএসসি করা এবং বয়সটা একটা বিরাট ক্রাইটেরিয়া হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, নতুনভাবে ঢোকার জন্য যারা নতুনভাবে করতে চাইছো আরকি, হুম, হুম, তাদের ক্ষেত্রে বয়সটা একটা ম্যাটার করছে। ২৫, ২৪, ২৫ এইটা হচ্ছে মানে মেইন চাহিদা থাকছে কোম্পানিগুলোর। এর মধ্যে আচ্ছা। বিএসসি থাকলে যথেষ্ট। এর পরেরগুলো অ্যাডিশন আরকি। মানে তো বি-ফার্ম করা রইলো, কারোর এমবিএ করা রইলো, সেগুলো একটু এক্সট্রা এড করে। আদারওয়াইজ বিএসসি সাফিসিয়েন্ট। তো জাস্ট এমনি জিজ্ঞেস করছি, মানে এটার জন্য কি আবার ড্রাইভিং জানাটা খুব না, ম্যান্ডেটরি? না, বাইক চালাতে পারলেই হলো। আচ্ছা, ওটা ওটা দেখা হয়। এটা দেখা হয় লাইসেন্স অনেকে ইন্টারভিউ এর সময় লাইসেন্স আছে কিনা জিজ্ঞেস করে নেয়। আচ্ছা, আদারওয়াইজ না জানা থাকলেও পরে শিখে নিয়েও করা যায়, আচ্ছা, ম্যানেজ করা যায়। সেটা মানে খুব মারাত্মক বড় একটা ব্যাপার নয়। তবে তার নিজের কাজের ক্ষেত্রেই এটা লাগবে সুবিধাজনক। আরকি। না হলে তার পক্ষেই এটা করা মুশকিল হবে। আচ্ছা। আজকে যেরকম হয়ে গেছে ব্যাপার। সো ফ্রেন্ডস, আই থিংক তোমরা অনেক ইনফরমেশন পাচ্ছ যেগুলো কাজে লাগাতে পারো। তো সৈকতদা, তোমার কাছে নেক্সট কোশ্চেন আমার যেটা থাকবে, যে ফার্মা কোম্পানিগুলোতে যখন অ্যাজ এ ফ্রেশার কাউকে রিক্রুট করা হয়, সেগুলোর মোটামুটি কিরকম স্যালারি স্ট্রাকচার থাকে এবং কোনো ইনসেনটিভ বা এরকম হুম, কিছু থাকে কিনা? হুম। ডেফিনিটলি থাকে। আর সেলারি স্ট্রাকচারটা ডিপেন্ড করে। কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে। আচ্ছা, কোম্পানির সাইজ, মানে মানে ক্যাটেগরি, এগুলোর উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো মোটামুটি আমি যতটুকু জানি ওই ৩-৪ লাখ টাকা সিটিসি প্যাকেজ এরকম এভারেজ স্টার্টিং প্যাকেজ থাকে। আচ্ছা, আচ্ছা, এরপরে ইনসেনটিভ পার্টটা তো থাকে, সেটাও কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে। ডিপেন্ড করে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম থাকে। কারোর হয়তো ইয়ারলি সমস্ত রকম ইনসেনটিভ মিলিয়ে ২-২.৫ লাখ টাকা, কারোর হয়তো সেক্ষেত্রে আরেকটু বেশি ৩ বেশি। লাখ টাকা, আচ্ছা। ৪ লাখ টাকা বিভিন্ন। আর ইনসেনটিভটা বিভিন্ন পার্টে করা থাকে, তো ওটা অনেকগুলো ইফস অ্যান্ড এবং বাটস থাকে। অনেক পারফরম্যান্স উপরে হ্যাঁ, ডিপেন্ড পারফরম্যান্স করে। ওরিয়েন্টেড তো হুম, ডেফিনিটলি। হুম, তাছাড়াও অনেক ইফস অ্যান্ড বাটস থাকে। এইটা ম্যাচ করতে হবে, ওটা ম্যাচ করতে হবে। তাই আমি ওটাকে খুব বেশি হাইলাইট করতে চাইনি। কারণ ওটা আচ্ছা। মানে আ আমার যেহেতু মনে হয় না যে ভেরিয়েবল। ওটা হুম, খুব বেশি মানে লোকের মাথায় রেখে নামা উচিত। নামা উচিত। কিন্তু সিটিসিটা ডেফিনিটলি আমার মনে হয় খুব খারাপ হয় না। আবার ভয়ংকর ভালো কিছু বলছি না, তবে খুব খারাপ হয় না। হ্যাঁ, হ্যাঁ, এটুকু হ্যাঁ। বলতে মানে পারি। স্টার্টিং এজে ফ্রেশার হিসেবে একটা হুম, হ্যান্ডসাম স্যালারি। ডেফিনিটলি হুম, হ্যান্ডসাম স্যালারি। হুম। তো নেক্সট আমরা যেটা দেখছি, প্রত্যেক ফার্মা কোম্পানির কি নিজস্ব প্রোডাকশন ইউনিট থাকে? ডেফিনিটলি থাকে। যারা রেজিস্টার্ড ফার্মা কোম্পানি রয়েছে তাদের প্রত্যেকেরই আ ম্যানুফ্যাকচারিং ইউনিট একটা নয়, একাধিক থাকে। হুম, হুম। হ্যাঁ? বিভিন্ন জায়গায় থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন আ সুযোগ সুবিধে এই ক্ষেত্রে তারা কাজে লাগায় আরকি। বিভিন্ন আচ্ছা। ওই ট্যাক্স ফ্রি বা ট্যাক্স জোন করা আছে তো হুম, ভারতবর্ষের হুম, বিভিন্ন জায়গায়। যেমন হুম, সিকিম রয়েছে এরকম একটা হুম, জায়গা। হুম। এরকম বিভিন্ন জায়গায় রয়েছে, গুজরাট রয়েছে। তো আচ্ছা। এরকম বিভিন্ন জায়গায় রয়েছে। হুম, হুম। সেখানে থাকে এবং আছে। ডেফিনিটলি থাকে, একাধিক আচ্ছা, থাকে। একটা আচ্ছা। না, একাধিক থাকে। তো নেক্সট যেটা আমরা কোশ্চেন করবো তোমাকে, যে ফার্মাতে যারা অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করছে, হুম, হুম। তো এটা কি পিওরলি একটা টার্গেট বেস জব এবং কিরকম প্রেশার হ্যান্ডেল করতে হয়? এটা একটু কমপ্লিকেটেড। সেটা হচ্ছে যে এটা তো ওই অফিসিয়ালি এরকম নয় যে টার্গেট ওরিয়েন্টেড জব, টার্গেট করো, বেঁচে থাকো, এরকম ব্যাপার নয়। আচ্ছা, তবে আনঅফিসিয়ালি ব্যাপারটা সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়েছে। এটা এটা দিন, দিন এটা বাড়ছে আরকি। এরকম নয় যে ১ম থেকেই এরকমই ছিল। হুম, যেরকম হয় আরকি। হুম, হুম। তো আজ থেকে ১০ বছর আগে হয়তো এই ওরিয়েন্টেশনটা অনেকটা কম ছিল। প্রেশারটা অনেকটা কম ছিল। ১০ বছর কেটে যাওয়ার পর প্রেশারটা আরেকটু বেড়েছে। আজ থেকে আরো ১০ বছর পর গিয়ে হয়তো আরো আরেকটু একটু বাড়বে। বাড়বে।
তো এটা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, এটা আলাদা করে করা যাবে না। তবে আচ্ছা। ঠিক আছে, এর মধ্যেও লক্ষ লক্ষ মানুষ চাকরি করছে এবং ওয়ালপেপেতে চাকরি করছে। হুম, হুম। হ্যাঁ, খুব একটা ডিজাস্টার, এত বড় বড় ঘটনা ঘটে গেছে। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম ভাবে মানুষজন ছাঁটাই হয়েছে। এখনো অব্দি কিন্তু ফার্মাসিউটিক্যালস এ সেরকম শোনা যায়নি এখনো পর্যন্ত। আচ্ছা। হ্যাঁ, বিক্ষিপ্ত ঘটনা তো থাকেই। হ্যাঁ, সেলস প্রেশার রয়েছে, যেগুলো বিভিন্ন প্রসেস আরো দিন দিন বাড়ছে আর কি, এটা কিভাবে প্রেশারাইজ করা যায়, মানে চলছে এগুলো। কিন্তু আমি বলবো যে ডিমোরালাইজ হওয়ার মতো ঘটনা নয়। এটা থেকে এরকম নয় যে লক্ষ লক্ষ লোক চাকরি করছে এর মধ্যেই এবং ভালোভাবেই চাকরি করছে। আর এখন সত্যি কথা বলতে প্রেশার সব সব জবগুলোতেই সেক্টরেই আছে। রয়েছে, মানে হ্যাঁ, যেদিকেই হ্যাঁ। তাকাবে সেদিকে, ইভেন গভর্নমেন্ট সেক্টরেও এখন রাইট। সেই আগের বিলাসিতা আমার মনে হয় না আছে বলে, আমার খুব ধারণা নেই, তবুও আমি বলছি সেটাই। ধারণার বাইরে বেরিয়ে, সেই আগের বিলাসিতা মনে হয় না আছে বলে। তাদেরও চাপ থাকে, চাপটা তো সব জায়গায় সর্বত্রই থাকে। তো সৈকত মানে আহ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে ফার্মাসিউটিক্যালে কি কি স্কোপ রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ফার্মা কোম্পানিগুলো রয়েছে, হুম, তো তোমাকে যদি বলি 1 to 5 লিস্ট করো বেস্ট ফার্মা, তুমি হুম, কাদেরকে হুম, রাখবে? হুম। ব্যাপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ফার্মা কোম্পানি, ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড ফার্মা কোম্পানি খুব বেশি নেই কিন্তু। হুম, হুম। মানে যেগুলো তুমি যে যে ইয়ে থেকে অ্যাসপেক্ট থেকে বললে 1 to 5, আচ্ছা। ওপর দিকে যারা রয়েছে, হুম, মানে হুম। তাদের মধ্যে খুব বেশি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আসেনি। মানে এগুলো সবই আচ্ছা। বেশ বেশ কিছু আছে গুজরাট, বেশ কিছু আছে বোম্বে, হুম, হুম। মানে আউটসাইড ওয়েস্ট বেঙ্গলই বেশি। এবার আচ্ছা। যদি তুমি সুযোগ বলতে হুম, আ হুম। আ চাকরির সুযোগের কথা বলো, তাহলে সেটা অল ওভার ইন্ডিয়া সেম, মানে সর্বত্র রয়েছে। এই ক্ষেত্রে আমি বরঞ্চ বলব আবার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটাকে বাই প্রফেশন মেইনটেইন করে দীর্ঘদিন মানে রিটায়ার করছে, এর সংখ্যাটা কিন্তু অনেক বেশি। বেশি। মানে আমি যে ইস্টার্ন রিজিয়নটাই, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ইস্টার্ন পার্টটাই, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা, বিহার, ওড়িশা, এই দিকটাতেই বরঞ্চ এটার চাহিদাটা অনেক বেশি। মানে এটা আচ্ছা, অ্যাজ এ প্রফেশন নেওয়ার টেনডেন্সিটা মানুষের মধ্যে অনেক বেশি। আচ্ছা। আমি মানে আমার এই চাকরি সূত্রেই আমার ২-১ বার যেতে হয়েছে বাইরে, মানে চাকরির জন্যে নয়, মানে অন্য কারণে যেতে হয়েছে। আমি সেখানে খোঁজ খবর নিয়ে দেখেছি, তাদের মধ্যে যতটা না আগ্রহ রয়েছে, মানে বম্বেতে গিয়ে আমি দেখেছি, তারা যতটা না এটাকে প্রফেশন বানানোর জন্য আগ্রহ রয়েছে, তার থেকে বেশি কিন্তু ইস্টার্ন রিজিয়নের লোক, মানে ছেলেপিলেদের মধ্যে অনেক বেশি। আচ্ছা, হুম, আচ্ছা। তো সেই হিসেবে সুযোগ তো হিউজ এবং অপরচুনিটিও রয়েছে। আর আ ওইটা আরকি, মানে ১ থেকে ৫ এর মধ্যে সেই অর্থে ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড কোন কোম্পানি কিন্তু আমার জানা নেই। আছে আচ্ছা, ২-১ জন কোম্পানি আছে, কিন্তু আচ্ছা, সেই অর্থে নয়। আচ্ছা। তো আমরা মানে অনেক জিনিস তো মোটামুটি দেখলাম লাস্ট কয়েক বছরে, এবং ধরো কোভিড, হুম, যেটা কিনা একটা আমাদের প্যান্ডেমিক একটা। প্যান্ডামিক তো বটেই, অনেক কিছু প্রাণ শিক্ষা দিয়ে নিয়েই গেছে। অনেক হুম, কিছু হুম, শিক্ষা দিয়ে গেছে। তো হুম, হুম। সেই সময় ডক্টর নার্সরাও যেরকম একটা মানে ডাই হার্ডের চেষ্টা হুম, করেছে, হুম, তো হুম, হুম। সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল অর্গানাইজেশন গুলোরও কি ভূমিকা ছিল? ডিরেক্ট ভূমিকা তো কিছু আমার জানা নেই। তবে ডেফিনিটলি মানে ওই বিহাইন্ড দ্য পয়েন্ট কিছু কাজকর্ম, যে আমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চ এন্ড তাদের যে উইংটা রয়েছে প্রত্যেক ডেভেলপমেন্ট। কোম্পানিরই থাকে। তো তারা কিছু কিছু মানে যার যেরকম ইয়ে, তারা কিছু কিছু জিনিস বার করেছে ডেফিনিটলি, আচ্ছা। যেগুলো এখনো হয়তো সেই অর্থে ইয়ে পায়নি। চলছে, অন প্রসেস এ রয়েছে। হুম, হুম। তবে সাহায্য, যেকোনো বড় একটা এরকম সিচুয়েশন তৈরি হলে এই ক্ষেত্রে সরকার পক্ষও তাকিয়ে থাকে এই ধরনের কোম্পানিগুলোর রিসার্চ রাইট, ডেভেলপমেন্ট রাইট। এর দিকে, হুম, হুম, যে তাদের দিক থেকে কি ধরনের ফিডব্যাক আসছে, কারণ তারা তো এটা, তাদের এই প্রসেস গুলো তো চলতেই থাকে। হুম, হুম। তো এটা একটা পার্ট, এটা ওই দিক থেকে কিছুটা অগ্রণী ভূমিকা রয়েছে। আচ্ছা। তো আরেকটা জিনিস যেটা জানতে চাইবো তোমার কাছে, আম আমাদের ওয়েস্ট বেঙ্গলই যদি ধরে নিই, মানে ডেঙ্গু বলো, ম্যালেরিয়া হুম, বলো, হুম, ইভেন এখন আফটার কোভিড যেটা দেখা হুম, যাচ্ছে, হুম। অনেক পালমোনারি পালমোনারি ডিজিজ ডিজিজ অনেক। হচ্ছে। তো এই ক্ষেত্রে তোমাদের কাছে তো ধরো মেডিসিন ইনফরমেশন গুলোও থাকে, প্লাস হুম। তোমরা এই রুট কজ গুলোও জানো, তো তোমরা কি কোনো সচেতনামূলক কোনো প্রোগ্রাম করে থাকো? অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের হয়। আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্প হয় শুধু এই বিষয়ে নয়, বিভিন্ন মানে আমি যেহেতু মানসিক বা এই সেগমেন্টটায় রয়েছি, আচ্ছা। হ্যাঁ? সাইকিয়াট্রি আর নিউরো এই সেগমেন্টটায় রয়েছি। তো হুম, আমি হুম, ওই দিকের গুলো একটু বেটার বলতে পারবো। হুম, হুম, তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেকোনো সেগমেন্ট রিলেটেডই হয়। সেটা বিভিন্ন স্কুল কলেজে হয়। আচ্ছা। বিভিন্ন সংস্থা অর্গানাইজ করে, সেখানেও হয়। হুম, হুম, তারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে যে আমরা এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চাই। কোম্পানির এরকম উইং থাকে। হুম, সেখানে আমরা থাকি, মধ্যস্থতা করি। তো করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়। সেখানে ডাক্তার নিয়ে এসে
মানে ক্যাম্প করে। ক্যাম্প করে বলা, বোঝানো, মানুষকে সচেতন করা, কিভাবে এগোবেন, এইটাকে কিভাবে সামনা করবেন, বিভিন্ন জিনিসগুলো জানানো হয়। তো সেটা করা হয়। আচ্ছা। সব কোম্পানির তরফ থেকেই সেটা হয়। বিভিন্নভাবে হয়। হয় এটা ডেফিনিটলি হয়। তো আমরা আজকে শেষ প্রশ্নে চলে যাব হুম, তোমার হুম, কাছে, হুম, হুম, যেটা মানে মধ্যবিত্ত ফ্যামিলির একটা বিরাট কনসার্ন হয়ে হুম, দাঁড়িয়েছে, যে এত তো ফার্মা কোম্পানি রয়েছে হুম, এবং আহ, এত মেডিসিন এবং কিছু হুম, মানে রেগুলার মেডিসিন যেগুলো, হুম, হুম, হুম। সেগুলোর দাম আজকাল এত তাড়াতাড়ি বাড়ছে কেন? হ্যাঁ, এইটা কিন্তু আজকের মানে ব্যাপারটা হচ্ছে এটা নতুন নয়। এই প্রসেসটা কিন্তু লেন্দি, মানে প্রথম থেকেই এটা চলে এসছে। দাম দেখুন, দাম ব্যাপারটা কমপ্লিকেটেড সাবজেক্ট। আজকের প্রতিটা জিনিসেরই দাম বাড়ছে। এরকম তো রাইট। নয় যে কোনো জিনিসেরই দাম আজ থেকে ৫০ বছর আগে যে কোনো জিনিসই যদি তুলে ধরেন, তার যা দাম ছিল সেটা এখন নিশ্চয়ই, সেই নিশ্চয়ই। সেই রেশিওতে ফার্মাসিউটিক্যালস, মেটেরিয়ালস এর দাম বাড়ে, সমস্ত কিছুর দাম বাড়ছে। তবে এই ক্ষেত্রে গভর্নমেন্টেরও হস্তক্ষেপ রয়েছে। হ্যাঁ, তারা এই এই বিষয়ক একটা শাখা রয়েছে যারা এটা রেগুলেট করেন, যারা দেখেন। হুম, হুম। ডিপিসিও তে বিভিন্ন ধরনের ওষুধ বরাবরই আসছে। ইদানিং আরো বেশি আসছে। বিভিন্ন মলিকিউল যেগুলো হয়তো রেগুলার ইউজের কথা যেটা বললেন, সেই ধরনের মানে হার্ট রিলেটেড, ডায়াবেটিস, এরকম বিভিন্ন ইয়েতে নিউরোলজিক্যাল ইউজের জন্য লাগে। এরকম ওষুধ আসছে ডিপিসিওর আন্ডারে। অর্থাৎ সেগুলোর যা দাম ছিল তার অর্ধেক হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আচ্ছা। এইটার মানে বিষয়ে আছে জেনারেলাইজ গভর্নমেন্ট। করাটা একদম ঠিক হবে না, 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 যে না, এটা সব কোনো কিছুর দাম বাড়ছে, একদম, কিছু একদম, ওষুধের দাম একদম কমছে। হচ্ছে। আচ্ছা, এবার আচ্ছা। ধীরে, ধীরে তাদের যেগুলো মনে হচ্ছে যে এগুলো ইমিডিয়েট বেসিস এ করা উচিত, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা। অ্যাক্টিভিটি হচ্ছে, কমছে, বাড়ছে না আমি সেটাও বলছি না, বাড়ছে। হয়তো ওষুধের দাম এতটা বাড়া উচিতও নয়। আমিও নিজেও এতে থেকেই বলছি। কিন্তু ওই যে বললাম যে আল্টিমেট তো বিজনেস হাউস, তারাও বিজনেস করতে আসে। মেটেরিয়াল এর দাম বাড়লে একটা জায়গায় থাকে। রাইট, রাইট। এই হচ্ছে ব্যাপার। তো সৈকত দা, অনেক ধন্যবাদ। অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন আমরা পেলাম এবং দর্শকরা হয়তো তোমরাও সেগুলো কাজে লাগাতে পারো যারা ফার্মাসিউটিক্যালে কেরিয়ার করতে চাইছো। সো সৈকত দা, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ, মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার উদ্যোগকে স্বাগত জানাই। মানে লোকের কাজে লাগলেই খুব ভালো লাগবে আরকি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার। তো ফ্রেন্ডস, আশা করি আমাদের ডিসকাশন থেকে তোমরা একটা বেসিক আইডিয়া পেলে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিরকম ভাবে কাজ হয়, বিশেষ করে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা এই সমস্ত ফিল্ডগুলোতে আসতে চাইছো। তো তোমাদের যদি আরো কোনো বক্তব্য থাকে বা কিছু প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা চেষ্টা করবো সেগুলোর উত্তর দিতে। এবং পরবর্তীকালে আমার ইচ্ছে আছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে প্রোডাকশন ইউনিট, সেখানে যে আর&ডি ডিপার্টমেন্ট, সেখানে কিরকম ভাবে রিক্রুটমেন্ট হয়, কি স্ট্রিম থেকে তারা রিক্রুট করে, কিরকম ভাবে রিক্রুটমেন্ট করা হয়, এইসব নিয়ে একটা ভিডিও করার। তো আহ, তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, এবং তোমাদের বন্ধু, ফ্যামিলি, ফ্রেন্ডস, তাদের সাথে শেয়ার করো, তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো আমাদের চ্যানেলটা। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। গুড বাই।